অবশেষে আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে দৃষ্টি ফেরানোর একটু সুযোগ আসলো। সব ঠিক থাকলে আগামীকাল সকালে শুরু হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং সবচেয়ে বেশি অবদান রাখা টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ। আমি অনেক সমালোচনা করি ঢাকার ক্লাবগুলোর, কিন্তু এটাও সত্যি যে বাংলাদেশের ক্রিকেট আজকে এখানে আসছে এই ঢাকা লিগের কারণে। ঠিক প্রিমিয়ার লিগের কথা বলবো না, কারণ প্রিমিয়ার লিগ তো তখন ছিল না, তখন ছিল ফার্স্ট ডিভিশন লিগ। সেই লিগটাই কালক্রমে প্রিমিয়ার লিগ হচ্ছে এবং এই লিগ থেকেই আসলে আমরা যা পাওয়ার পাইছি। দেখেন, একদম 16 আনা বাংলাদেশের ক্রিকেটের অবদান এই লিগটার, এবং এখনো পর্যন্ত আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট এটা। যদিও এরপরে আমরা অনেক টুর্নামেন্ট পাচ্ছি, দুটো ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট হচ্ছে, কোনো কোনো বছর একটা এনসিএল ওয়ানডে হয়, কয়েকটা টি-20 টুর্নামেন্ট হয়, সেটা রেগুলার না অন্যান্য টি-20 টুর্নামেন্টগুলো, কিন্তু বিপিএল হয়। তারপরও ঢাকা প্রিমিয়ার লিগ আলাদা ব্যাপার। সবচেয়ে বড় কথা, ঢাকা প্রিমিয়ার লিগ বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারের একমাত্র রুটি রুজির জায়গা। তো এবারও যথারীতি অনেক অপরিকল্পনা, অদূরদর্শিতা এবং নানা রকম অব্যবস্থাপনার ভিতর দিয়ে এই লিগটা শুরু হতে যাচ্ছে। সেসব সমালোচনা ছোট্ট ছোট্ট করে বলবো, সঙ্গে আমি একটু ঢাকা লিগের গুরুত্বটাও বলবো। একই সঙ্গে যেটা আমি থামবে লিখছি, সেটা কেন লিখছি কোনো সুড়সুড়ি দেওয়ার জন্য লিখি নাই। দেখেন, ঢাকা লিগের পাওনা নিয়ে তো সবসময় একটা বিতর্ক থাকে। এই রমজান মাসে ক্রিকেট এটা খুব কষ্ট করে খেলতে হবে, ফলে আমার অন্যতম দাবি সেটা নিয়ে বলবো যে এদের ঘাম শুকানোর আগেই রমজান মাসে অন্তত এদের টাকাগুলো দিয়ে দেন। এটা নিয়ে যেন প্রতি বছরের মতো দিন দরবার করা না লাগে। শুরুতে একটু ঢাকা লিগের গুরুত্ব বলি। আমি ঢাকা লিগ বলতেছি এই কারণে যে আগের ফার্স্ট ডিভিশন আর প্রিমিয়ার লিগটা কেউ গোলায় না ফেলেন। আমি আসলে ঢাকা লিগের কথাই বলি। সেখানে আসলে শুধু ঢাকার টপ লিগ না, আমার কথাবার্তা ধরে নেবেন যে পুরো ঢাকার ক্রিকেটটা নিয়েই বলতেছি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন, আমরা যে টেস্ট স্ট্যাটাস পেলাম বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে ঢুকলাম, তখন কিন্তু আমাদের অন্য কোনো ঘরোয়া টুর্নামেন্ট ছিল না। ঢাকার বাইরের দু একটা ডিভিশনে ভালো ক্রিকেট হতো। সিলেটে একসময় খুব জমজমাট লিগ হতো। ওদের ফার্স্ট ডিভিশন লিগ খেলতে আপনি জানেন কি না, অর্জুনা রানাতুঙ্গা, অরবিন্দ ডিসিলভার মতো খেলোয়াড় আসছেন, হিথ স্ট্রিকের মতো খেলোয়াড় আসছেন। ময়মনসিংহে খুব ভালো লিগ হতো, চট্টগ্রামে তো বিরাট লিগ হতো। তো সেগুলো ছিল, কিন্তু মূল কৃতিত্বটাই ঢাকা লিগের। একদম সেই আদিকাল থেকে, আপনি যদি 30-এর দশক 40-এর দশক থেকে আসেন, সে সময় নাম আলাদা ছিল, কিন্তু ঢাকা লিগটাই প্রাণ ছিল। সেই রামচাঁদ গোয়ালাদের সময় থেকে শুরু করে আমাদের গাজী আশরাফ হোসেন লিপু, আকরাম খান হয়ে এই মাশরাফি বা যার কথা বলেন, আমাদের জাতীয় দলে যা দেখছেন আপনি, সব ঢাকা লিগের প্রোডাকশন। মানে ঢাকা লিগই একমাত্র চেনার উপায় ছিল বাংলাদেশ ক্রিকেটকে। এবং মজার ব্যাপার হচ্ছে যে ওই যে বলি যে অনেক সমালোচনা করি, কিন্তু বাংলাদেশকে যখন টেস্ট স্ট্যাটাস দেওয়া হলো, তখন তো আসলে বাংলাদেশের কোনো যোগ্যতা ছিল না টেস্ট খেলার। না আমরা ন্যাশনাল টিম হিসাবে কিছু প্রুভ করতে পারছি, না আমাদের ওই রকম ভালো কাঠামো ছিল। দেখেন, বাংলাদেশ যখন টেস্ট স্ট্যাটাস পেল, তার 1 বছর আগে আইসিসি জোরাজুরি করে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট চালু করলো। একটা লঙ্গার ভার্সন ছিল আমাদের অনেক আগে থেকে। লঙ্গার ভার্সনটা খেলতো মূলত বিমান, ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, এইসব টিম। সেই লঙ্গার ভার্সনের কোয়ালিটি খারাপ ছিল তা বলতেছি না, কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেটের মানে ছিল না। এখনও তো হয় নাই ফার্স্ট ক্লাস ক্রিকেটের মান। তো যাই হোক, এগুলো তো পূর্ব শর্ত থাকে টেস্ট স্ট্যাটাস পাওয়া, কিন্তু আমাদের কোনো পূর্ব শর্ত আমরা মানতে পারি নাই। তারপরও আমাদের টেস্ট স্ট্যাটাস দেওয়া খানিকটা পলিটিক্যাল ডিসিশন ছিল। এটা জগমোহন ডালমিয়া, এহসান মানিক, ওনাদের একটা পলিটিক্যাল ব্যাপার ছিল যে জোটে সঙ্গী বাড়ানো। একটা পূর্ণাঙ্গ টেস্ট খেলুড়ের দেশ পেলে একটা ভোট বাড়ে, ফলে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা তখন একটা মহাজোট, এবং কখনো কখনো ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা এদের জোটে যোগ দেয়। সেই সঙ্গে যদি বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস দেওয়া যায়, তাহলে জোট পাওয়ারফুল হয়ে ওঠে। তখন তো ইন্ডিয়া একা ডমিনেট করে না পুরোটা, তখন জোট লাগতো। এই জন্য বাংলাদেশকে, এছাড়া বাংলাদেশের প্রতি মমতাও ছিল, এই ডালমিয়া বা এহসান মানি ওনাদের ভালোবাসাও ছিল, আর ছিল ঢাকার ক্লাব ক্রিকেট। ঢাকার ক্লাব ক্রিকেট এত জনপ্রিয় ছিল এবং ঢাকার ক্লাব ক্রিকেটে এত লোক হতো, আপনারা তো সেসব গল্প শুনছেন কম বেশি। দরকার হয় আমি আরেকদিন শোনাবো, যতটুকু চোখে দেখছি সেটুকু শোনাবো, যতটুকু বড় ভাইদের কাছে, বিশেষ করে আরিফুর রহমান বাবু ওনাদের কাছে শুনছি সেটাও বলবো, যে কত জমজমাট ছিল। যেদিন ঢাকা লিগের দল বদল হতো, পুরো ঢাকা শহর থমকে যেত। মিছিল আর মিছিল, পতাকা আর পতাকা, ব্যান্ড পার্টি, এইসব নিয়ে সারা শহর হইচই হতো। খেলোয়াড় ছিনতাই হতো, রীতিমতো খেলোয়াড় নিয়ে যুদ্ধ অবস্থা হতো। সে এক রোমান্টিক যুগ ছিল।
আর খেলার সময় তো দুই গ্যালারিতে চরম উত্তাপ, একদল আরেক দলের পারলে তখন পিষে ফেলে। এইসব দেখেই মূলত আইসিসি এবং এমসিসি কনভিন্সড যে এই দেশটার আর কিছু না থাক, ওই যে যেটা কথায় কথায় বললি যে মূল যে শক্তি সেটা হচ্ছে আমাদের দর্শক। এই দর্শক ঢাকা লিগে এত নিবেদিত প্রাণ ছিল যে এদের অবস্থান দেখে আইসিসি এবং এমসিসি কনভিন্সড যে এই দেশটাকে আমাদের ইন্টারন্যাশনাল সার্কিটে আনতে হবে। সেই জায়গাটায় ঢাকা লিগের একটা বিরাট কৃতিত্ব আছে। সে গৌরবের দিন একটু হ্রাস পাইছে। বিশেষত কোন জায়গাটায় হ্রাস পাইছে জানেন? সংগঠকের জায়গাটায়। তখন ঢাকা লিগের সংগঠক কারা ছিলেন? আমিনুল হক মনি, তারপরে এই যে আমাদের ববি ভাই। ববি ভাইরে এখন আপনারা দেখেন একটু বয়স হয়ে গেছে। ববি ভাইয়ের বয়স 20 পার হওয়ার আগে ববি ভাই আবাহনী চালানো শুরু করছেন। ববি ভাইয়ের বয়স 25 হওয়ার আগে ববি ভাই ক্রিকেট বোর্ডের মেম্বার হয়ে গেছেন। ববি ভাই কিন্তু একটা বিস্ময়কর ব্যাপার। উনি তখন থেকে বাংলাদেশের ক্রিকেটের বিরাট সংগঠক। এরকম অনেকে ছিলেন, সবার নাম এই মুহূর্তে বলতেছি না, একসময় বলব। ওনরা মূলত ঘরে শুধু খেতেন আর বাইরে মোষ তাড়ানোর নামে ক্রিকেট অর্গানাইজ করতেন। ফলে ঢাকার ক্লাব ক্রিকেটের যে সোনালী সময়ের কথা বলতেছি, যেটার উপরে ভিত্তি করে আমরা দাঁড়ায় আছি, সেটা আসলে এই সংগঠকদের অবদান। কিন্তু কালক্রমে এই সংগঠকরা হারায় গেছে। যেমন ববি ভাই বেঁচে আছেন, কিন্তু ওনারে অপাঙ্ক্তেয় করে ফেলছে। আওয়ামী লীগের সময় উনি অপাঙ্ক্তেয় ছিলেন, এখনও তাই, বিএনপির সময় নিশ্চয়ই তাই থাকবেন। ওনাকে কেউ গুরুত্ব দেয় না। ওনার বাবা অনেক বড় রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন বলে নিতান্ত বাধ্য হয়ে পাপন ভাইরা ওনার বোর্ডে রাখছিল, বড় কোনো পদে দিতে চাইতো না। তো যাই হোক, এই ববি ভাই মনি ভাই তো মারা গেছেন, এনাদের জেনারেশনটা নাই। এখন যারা ঢাকা লিগ চালায় তারা শুধু ওই যে আমি বারবার যেটা বলি, এখান থেকে সিন্ডিকেট করতে চায়, ব্যবসা করতে চায়, ক্ষমতা কুক্ষিগত করতে চায়। এই জন্য আমি ঢাকা লিগের নিন্দামন্দ করি। স্টিল ওইসব নিন্দামন্দ এক পাশে রেখে এখনও ঢাকা ক্রিকেট লিগ আমাদের বড় বিনোদন, সবচেয়ে বড় ব্যাপার। যে গতকালকে যেটা হলো, একটা জিনিস খুব ভালো লাগছে আমার জানা মতে, এই প্রথমবার ঢাকা প্রিমিয়ার লিগের সবগুলো দলের ক্যাপ্টেনকে হাজির করা হয়েছিল ট্রফি উন্মোচন অনুষ্ঠানে। এটা খুব বিউটিফুল ব্যাপার হয়েছে। এবং সেখানে আগের বারের ট্রফি জয়ী ক্যাপ্টেন ট্রফি নিয়ে ঢুকছেন। এই যে ফর্মালিটিটা না, এই যে সম্মানটা খেলোয়াড়দের দেওয়া, এটা একটা দেশের কালচার তৈরি করে দেয়। এই জিনিসগুলো আমরা দেখতে চাই, বেশি বেশি দেখতে চাই। এটা প্রশংসার জায়গা। নিন্দার জায়গাটা এবার বলি, খুব তীব্র নিন্দা করব না, আমি ইদানিং বেশি নিন্দা করে ফেলতেছি মনে হয়। মনে হচ্ছে যে আমি একটু সিনিক হয়ে গেছি, সব কিছুতে অন্যায় খুঁজে পাচ্ছি। সামান্য একটু অন্যায় আছে। সেটা একটা তো যে দেখেন সিন্ডিকেটের কাছে হার মানলো বিসিবি, সেটা নিয়ে তো বারবার বলতেছি, ওটা নিয়ে এত বলারও কিছু নেই। ওটা নিশ্চয়ই আমরা সংশোধন করব। আমরা একটা জায়গায় যাব, যে জায়গায় যে ক্লাবের এই দাপটটা কমাবো। আমরা চাই প্রিমিয়ার লিগ এই মর্যাদা নিয়েই থাকবে, কিন্তু সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, পায়োনিয়ার লিগ, এদের হাতেও কাউন্সিলরশিপ রাখা, এগুলো দরকার নেই। তো যাই হোক, যে জায়গাটা প্রবলেম হলো একটা হচ্ছে যে এই সময় আমরা বুঝি যে বিজনেসম্যানরা একটু টাকা বের করতে সংকুচিত, ক্লাবগুলোর স্পন্সররা অনেকেই আত্মগোপনে, এবং বাজারে আসলে টাকা কম। ফলে বিসিবিকে একটা আপোষ করতে হচ্ছে বাধ্য হয়ে ক্লাবগুলোর দাবির কাছে, যে খেলোয়াড়রা এবার পেমেন্টটা কম পাচ্ছে। এবার বিপিএলেও পেমেন্টের সীমাটা অনেক কমানো হয়েছিল, অর্ধেকের নিচে নামায় আনা হয়েছিল। ডিপিএলে মানে ঢাকা লিগেও তাই করা হচ্ছে। এখন সমস্যাটা কোথায় দেখেন, এইসব হিসাব সমীকরণ আমরা বুঝি, অর্থনীতিবিদরা বোঝেন, বোর্ড বোঝে, খেলোয়াড়দের পেটটা বোঝে না। আপনি খেলোয়াড় বলতে চেনেন অ্যাকচুয়ালি 30-35 জন খেলোয়াড়। এর বাইরে বিপিএলে সব মিলে হয়তো 8 দলে 8-10কে 80 জন খেলোয়াড় চেনেন, বাকি তো বিদেশি খেলোয়াড়। দেখেন, এই 80 জন খেলোয়াড় দিয়ে বাংলাদেশের ক্রিকেট চলে না। বাংলাদেশের ক্রিকেট শুধু ঢাকা লিগেই, ঢাকার সবগুলো ডিভিশন মিলে 1000-এর উপরে খেলোয়াড়। এবং এই খেলোয়াড়দের সারাটা বছরের একমাত্র রুটি রুজি এই লিগ, একমাত্র রুটি রুজি। ধরেন আপনার ধারণা কি, যখন দেখেন পত্রপত্রিকার নিউজ, আমাদের মিডিয়ার একটা বিরাট ব্যর্থতা। আমি মিডিয়াম্যান হিসাবে এই ব্যর্থতাটা একদম মাথা পেতে মেনে নিয়েছি। আমরা সবসময় ক্রিমটা দেখাই, ওই যে আইসবার্গের টিপটা দেখাই। পানির তলে যে কি জগৎ আছে, বরফের কতখানি, এটা দেখাই না। এই টিপে থাকা তামিম সাকিব কয়েকজন বড় বড় অঙ্কের টাকা পায়, বাকিরা খুব সামান্য টাকায় লিগ খেলে। সেই সামান্য টাকাটা কত সামান্য শুনলে অবাক হয়ে যাবে। এই ঢাকা লিগ ধরেন 50,000 60,000 টাকায় খেলে, এরকম টপ খেলোয়াড়ও আছে। এখন আপনি বলেন, 60,000 টাকা বছরে একটা ক্রিকেটারের যদি মোট ইনকাম হয়, মাসে কত করে পড়ে? 5,000 টাকা। 5,000 টাকা দিয়ে এই শহরে একটা বেকার ছেলেরও কি বেঁচে থাকা সম্ভব? এই শহরের মিনিমাম যদি একবারে খেয়ে পরে বেঁচে থাকতে হয়, তাও তো 20-25 হাজার টাকা লাগে। সেই 5,000 টাকাও এরা নিয়মিত পায় না। সেই 5,000 টাকা পেতেও হাত পা ধরাধরি করা লাগে।
লিগ খেলে ফেলে। এবার লিগে একজন খেলোয়াড় সম্ভবত বিডি নিউজ একটা স্টোরি করছে বা কারা করছে মনে নেই, বিনামূল্যে খেলতেছে এবং টপ লেভেল খেলোয়াড়, নাম প্রকাশ করে নাই ওরা, কারণ এটা খুব লজ্জার ব্যাপার বলে। সে একসময় ন্যাশনাল টিমে খেলছে, সে এবার বিনা পয়সায় খেলতেছে। কেন খেলতেছে? কারণ হচ্ছে যদি খেলার মধ্যে থাকে পরের বছর হয়তো টাকা পেলেও পেতে পারে। বুঝেন অবস্থাটা কোথায় নামছে? এই ছেলেগুলোর পেটের ভাত আমরা একদম কেড়ে ফেলতেছি। আমাদের কিছু একটা করার দরকার ছিল। প্রয়োজনে বারবার যেটা বলি যে রাষ্ট্রের হেল্প নেওয়া, রাষ্ট্র কয়েকজন স্পন্সরকে বলে দিত যে এবার ঢাকা লিগটা আপনারা একটু সাপোর্ট দেন। অ্যাজ প্রচলিত স্পন্সররা নাই, একটা প্রতিষ্ঠান হিসেবে আপনারা একটু ক্লাবগুলোর পাশে দাঁড়ান। ক্লাবগুলো তখন 2-4 টাকা দিতে পারত। আসলে তো ক্লাবগুলোরও কোনো আয় নাই। এটা খুব সিরিয়াস একটা ইস্যু। আমি মনে করি যে এটা নিয়ে সেমিনার হওয়া উচিত বড় বড় বিশেষজ্ঞদের নিয়ে, যে ঢাকার ক্লাব থেকে চলবে কিভাবে। আপনি জুয়ার উৎস বন্ধ করে দিচ্ছেন, কালো টাকা বন্ধ করে দিচ্ছেন। আমরা তো সেই দাবি করতেছি যে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর কালো টাকা সাদা করার জায়গা যেন এটা না হয়, সিন্ডিকেটের জায়গা যেন এটা না হয়, আরামবাগের জুয়ার বোর্ড চালানোর জায়গা যেন ক্লাব না হয়। তাহলে ক্লাবগুলো চলবে কিভাবে? এটা সমাধান করতে হবে। যতক্ষণ সমাধান না হচ্ছে ততক্ষণ রাষ্ট্রকে প্যাট্রন করতে হবে। রাষ্ট্র তো সরাসরি ভর্তুকি দেবে না। তখন যেটা করবে রাষ্ট্র বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানকে বলবে যে ভাইয়ের আমার প্লিজ আমাদের লিগের পাশে একটু দাঁড়ান। বললে অনেকে আসবে, অনেকে এখানে টাকা দিবে। তো যাই হোক, সেটা হয় নাই। নিতান্ত অল্প টাকা এবার লিগ খেলতে হচ্ছে খেলোয়াড়দের। সেই জায়গাটায় একটা বড় আমাদের দাবি। গতকালকে ট্রফি আনবেইল অনুষ্ঠানে তামিম ইকবাল, আমাদের জাতীয় দলের সাবেক অধিনায়ক, উনি একান্ত কাকুতি মিনতি করে বলছেন যে আমরা বিপিএল এর টাকা পাইতে সাফার করি। ঢাকা প্রিমিয়ার লিগের গত 2-3 বছরের পেমেন্ট এখনও আটকে আছে অনেক দলের, যেমন ব্রাদার্স ইউনিয়নের পেমেন্ট আটকে আছে। উনি নাম বলেন নাই, কিন্তু আমি নাম বললাম। এরকম অনেক দলের টুকটাক টাকা আটকে আছে। বড় দলগুলোর টাকা আটকে নাই, কিন্তু মাঝারি দলগুলোর টাকা আটকে আছে। এবছর যেন সেটা না হয়। এবছর অন্তত খেলোয়াড়দের খেলাটা শেষ হওয়া মাত্রই যেন তাদের পকেটে টাকা থাকে। যেটা শুরুতে দেওয়ার কথা দিয়ে দেন, যেটা মাঝে দেওয়ার কথা দিয়ে দেন, আর যেটা সিজন শেষে দেওয়ার কথা দিয়ে দেন। কারণ এটা ছাড়া ওদের আর কোনো আয়ের পথ নাই। এই জায়গাটায় আমি আরেকটু যোগ করি, আমাদের আবিদ হোসেন সামি, আপনাদের জনপ্রিয় উপস্থাপক, আমাদের ছোট ভাই, সাবেক ন্যাশনাল লেভেল ক্রিকেটার, ও একটা কন্টেন্ট গত কয়েকদিন ধরে কয়েকভাবে করছে। একই সঙ্গে ঢাকা লিগের কয়েকজন খেলোয়াড়ের ইন্টারভিউ নিয়েছে। সেটা হচ্ছে ঢাকা লিগটা গত 2-3 বছর ধরে হচ্ছে রমজানের সময়। এখন রমজানের সময় আপনারা জানেন যে আমাদের খেলোয়াড়দের একটা বড় অংশ মুসলিম ক্রিকেটার, তারা রোজা রাখেন। এখন রোজা রেখে খেলাটা কিন্তু ভাই খুব কষ্টের। একটা দুটো ইন্টারন্যাশনাল ম্যাচ এটা চালায় নেওয়া যায়, কিন্তু কালকে 2 রোজা, একদম রোজার শুরুতে লিগ শুরু হলো আর একদম ঈদের সময় গিয়ে শেষ হবে। মানে দেখেন পুরো রমজানটা এরা আসলে বাড়ির ফ্যামিলি মেম্বারদের সঙ্গে ইফতারও করতে পারবে না। সেহরি করেই ছুটতে হবে মাঠে। সারাটা দিন পানি শূন্যতায় ভুগবে, কষ্ট হবে, প্রবল রোদ। অলরেডি গরমকাল প্রায় চলে আসছে, দুপুরবেলায় প্রবল রোদ। এখন এই রোদের মধ্যে কষ্ট করতে হবে, এই জিনিসটা অবশ্যই এড়ানো যেত। এই জায়গাটা ওই যে অদূরদর্শিতা শব্দটা ইন্ট্রোতে বলছি, এই জায়গাটায় বোর্ডের কিছু করার ছিল। কি করার ছিল? ঢাকা লিগ চিরকালই এই ফেব্রুয়ারি মার্চের এই দিকটায় হয়। এখন ব্যাপার হচ্ছে যে রমজান মাসটা তো আসে হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, ওটা একটু একটু করে সরতে থাকে। এখন গত 3-4 বছর ধরে, 2-3 বছর ধরে এই রমজান এবং ঢাকা লিগ একেবারে একই সময় পড়তেছে। আরও নেক্সট 2-3 বছর এটা পড়বে। সেক্ষেত্রে এই জিনিসটা তো আমাদের অজানা ছিল না বোর্ডের, যে রমজানের মধ্যে ঢাকা লিগের মতো একটা টুর্নামেন্ট পড়বে। তাহলে কি করা যেত? সুন্দর একটা টুইক করে ফেলা যেত। সেটা হচ্ছে যে প্রিমিয়ার লিগটা, মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলটা নিয়ে আসা যেত এই সময়, এবং ঢাকা লিগটাকে নিয়ে যাওয়া যেত ডিসেম্বর জানুয়ারিতে। তাতে দেখেন কতগুলো জিনিস সলভ হয়ে যেত। প্রথমত আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেলাম টি-20 খেলে। চ্যাম্পিয়ন্স ট্রফি একটা ওয়ানডে টুর্নামেন্ট, এর আগে খেললাম আমরা বিপিএল, মানে টি-20 খেলে গেলাম। ওই ক্রাইসিসটা হতো না। ঢাকা লিগ খেললে যদি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতাম, তাহলে কিন্তু আমাদের খেলোয়াড়রা ওয়ানডে প্র্যাকটিসের মধ্যে থাকতো। এটা একটা সুবিধা ছিল। এখন আবার আমি ক্রিকেটের দিকটা প্রথমে বলতেছি। এখন আবার যখন আপনি মার্চে এসে বিপিএল করতেন, তখন সামনে আমাদের এশিয়া কাপ, ওটা টি-20 টুর্নামেন্ট, এবং এরপরে আমরা নেক্সট যতগুলো বড় বড় জিনিস খেলবো এই বছরটায়, বেশিরভাগ জায়গায় টি-20 ফোকাসড। ফলে এই সময় যদি বিপিএল হতো, এটা ধারাবাহিকতা ধরে রাখা যেত। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি রমজানের জন্য চেঞ্জ করার কথা বলতেছেন, সেখানে রমজানের মধ্যে বিপিএল হয় কী করে? অবশ্যই হয়। সেক্ষেত্রে আমাদের একটু সংযম দেখাতে হতো। বিপিএল নিয়ে যে কাণ্ড কারখানা আমরা করি, এগুলো তো ক্রিকেট না। এগুলো থেকে একটু দূরে থাকলেই হতো। আর খেলোয়াড়দের রিল্যাক্সের যে ব্যাপারটা সুবিধা হতো, যে দিনে একটা ম্যাচ তাদের হয়তো ওই রোজা রেখে খেলতে হতো, এরপরে সন্ধ্যার পরে কিন্তু ইফতারির পরে যে ম্যাচগুলো হতো, ম্যাচগুলো তুলনামূলক তারা কষ্ট কম পেতেন।
যাই হোক, এরকম অনেক সমাধান নিশ্চয়ই বের হতো। এটা আমি একটা তাৎক্ষণিক মাথায় আসলো, এই সমাধানটা বললাম। এরকম আরো অনেক সমাধান আমার ধারণা ভাবলে বের হবে। বিশেষত এই স্বামী বা এরা যারা আছে, যারা খুব সিরিয়াসলি ফলো করে জিনিসটা, তাদের সঙ্গে ক্যালেন্ডার নিয়ে একটু কথা বলা যেত। হেল্প চাইতে তো লজ্জার কিছু নেই। আমি প্রায় বৃদ্ধ মানুষ, আমি কথায় কথায় স্বামী ওদের ফোন দিয়ে জিজ্ঞেস করি যে এটা বুঝতেছি না, একটু বলো। আপনারা ক্রিকেট বোর্ড, আপনারা একটু সিনিয়র সাংবাদিকদের জিজ্ঞেস করেন, সংগঠকদের জিজ্ঞেস করেন, খেলোয়াড়দের জিজ্ঞেস করেন যে বাবা রোজা রেখে খেলতে তো সবচেয়ে বেশি কষ্ট তোমরা পাও, তোমরা বলো কি করা যায়। এই সময়টা আমরা কোনো না কোনোভাবে ওদের একটু রিল্যাক্স রাখতাম, সেটা হতো সবচেয়ে ভালো। হয় নাই। এখন লিগ তো শুরু হচ্ছে, তাহলে এখন আমাদের করণীয় কি? প্রথমত আমি বলবো বিকেএসপির দুটো ভেন্যুতে খেলা হবে, মিরপুর স্টেডিয়ামে খেলা হবে। মিরপুর স্টেডিয়ামে খেলোয়াড়দের রেস্ট নেওয়ার সিস্টেমটা অনেক ভালো, ফলে যেটুকু সময় তারা গ্রাউন্ডের বাইরে থাকবে সেটুকু সময় তারা শান্তিতে থাকবে। আমি বলবো বিকেএসপির ভেন্যু দুটাই একটু সাময়িক কোনো একটা স্থাপনা হলেও তৈরি করেন। একটা গ্রাউন্ডে একটা স্থাপনা আছে যেখানে এসি বোধহয় নাই, আই এম নট শিওর। আমি সর্বশেষ যখন গেছিলাম তখন কি এসি দেখছিলাম? যদি না থাকে ওটা বিকেএসপি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আপনারা ওই টাকাটা কন্ট্রিবিউট করে এসি টেসি এগুলো চালু করেন। মানে যেটুক সময় ওদের কমফোর্ট দেওয়া যায়। আমাদের ওই যে বলি ম্যাক্সিমাম খেলোয়াড় রোজা থেকে খেলে, ওদেরকে যতটুকু কমফোর্ট দেওয়া যায় এটুকু চেষ্টা করেন। প্রয়োজনে খেলোয়াড়দের মতামত নেন। আমাদের একটা দুর্ভাগ্য হচ্ছে আমাদের কোনো খেলোয়াড়দের ভালো সংগঠন নাই। এটা নিয়ে আগেও একদিন বলছি, আমাদের একটা নাম কাওয়াস্তে খেলোয়াড়দের সংগঠন আছে। সেক্ষেত্রে ওদের দিকে না তাকায় আমাদের কয়েকজন সিনিয়র খেলোয়াড়, এই মিঠুন আছে বা মিরাজ টিরাজ যারা সব খোঁজ খবর রাখে, তামিম আছে, ওদের ডাকেন, ডেকে জিজ্ঞেস করেন যে বিকেএসপির মাঠ দুটোয় কী কী করা যায় বা মিরপুরে কী কী করা যায়। এই কাজগুলো করে দেন, যেগুলো করলে ওরা একটু কমফোর্ট ফিল করবে। আমি বলতেছি যেহেতু একবার এই রমজানের সময়ে এই প্রিমিয়ার লিগটা করতেছেন, এত আঁটো-সাঁটো সূচি হয় এখানে। একটা ম্যাচ খেলে পরদিন বাদ দিয়ে তারপর দিন আবার ম্যাচ খেলতে হয় এবং 50 ওভারের করে ম্যাচ খেলা ভাই বিশাল কষ্ট, বিশাল কষ্ট। কাভার করতাম 50 ওভার এবং তখন তরুণ ছিলাম, তাই জান বের হয়ে যেত। আর এই ছেলেরা রোজা থেকে এই কষ্টটা করবে, ফলে ওদের যতটুকু পারেন একটু রিল্যাক্স রাখা। এবার দ্বিতীয় কথা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই রমজানের সময় অন্তত ওদের টাকা নিয়ে ভোগায়েন না। এই অনুরোধটা আমি ক্লাব মালিকদের কাছে করতেছি। আপনারা তো অনেক কিছু করেন, জেদাজেদি করে করেন। এই যে সংস্কার কমিটিটা বাতিল করাইলেন, গঠনতন্ত্র সংস্কার করতে দিলেন না। কিন্তু একবার হাত জোড় করে অনুরোধ করি যে এই বেচারারা সিয়াম সাধনা করে সেই সঙ্গে ক্রিকেট খেলতেছে, ওদের ঘামের পয়সাটা এবার আটকায়েন না। এবং সামান্য পয়সা তো এবার তো যা দিচ্ছেন এদের 3 মাসও চলবে না, খ্যাপ খেলে খেলে আয় করতে হবে। ফলে এই সামান্য টাকাটা আটকায়েন না। এবার অন্তত একেবারে উপরওয়ালার দোহাই, এবার লিগটা শেষ হওয়ার আগে সবাইকে টাকা দিয়ে দেন, কারোর যেন চাইতে না হয়। যাই হোক, লিগের শুরুতে এত বেশি সমালোচনার পয়েন্ট বলা ঠিক হয় না, কিন্তু এইটাই মাথার ভিতরে গত 2-3 দিন ঘুরতেছে যে ছোট ভাইগুলো ওরা কিভাবে এই পরিশ্রমের কাজটা করবে, কিভাবে এই সময়টা কাটাবে। আশা করি যে সময়টা ভালো কাটবে এবং লিগটা ভালো হবে। লিগে কিছু কোয়ালিটি কম্পিটিশন দেখতে চাই, সেটা নিয়ে আমি 2-1 দিনের মধ্যে আরেকটা কন্টেন্ট করব যে লিগে কি ধরনের ক্রিকেট দেখতে চাই। আজকে তো ওভারঅল বললাম, সেটা নিয়ে একটু কথা বলবো। আর লিগ চলা অবস্থায় নিশ্চয়ই লিগ নিয়ে কথা বলবো মাঝে মাঝেই। আমি সেই সঙ্গে স্মৃতিচারণ করব। ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে আমার অসংখ্য অভিজ্ঞতা আছে, বড়দের কাছ থেকে শোনা অনেক গল্প আছে, সেগুলো শোনাবো। আপাতত ঢাকা লিগের জন্য শুভেচ্ছা এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন।